নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে। একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে সাইজ করে দিয়ে তারপরে শহীদ হবে। ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে। যদি কোনো আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব। 14 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে তুলে নেয়, দিল্লির লাল কেল্লাতে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। দেখো ভাই, আজ থেকে 2500 বছর আগে প্রাচীন ভারতের মহান পণ্ডিত চাণক্য বলেছিল যে শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। দুর্বল থেকে দুর্বলতম শত্রুও যে কোনো সময় আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের ক্ষুদ্র প্রতিবেশী বাংলাদেশ কিন্তু আমাদের ভারতকেই তাদের প্রধান শত্রু মনে করে। বাংলাদেশের দুর্বল সামরিক শক্তির কারণে আমরা বাংলাদেশকে পাত্তা না দিলেও এই ক্ষুদ্র বাংলাদেশ আমাদের বড় ধরনের ক্ষতি করার সমর্থ রাখে। কারণ গত 5 আগস্টের পর থেকে সে দেশের সাধারণ কট্টরপন্থী থেকে শুরু করে ক্ষমতায় থাকা উপদেষ্টারাও যেভাবে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে, তাতে করে সেই দিন বেশি দূরে নেই যখন ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এমনকি আগামী 3 মাসের মধ্যেই এই দুই দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধে প্রথম গুলি বাংলাদেশ থেকেই চালানো হবে, মানে বাংলাদেশ নিজে থেকেই ভারত আক্রমণ করবে। বিষয়টি হাস্যকর মনে হলেও বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই মনে করছেন। বন্ধুরা, এ বিষয়ে আলোচনা করার আগে আপনাদের একটি উদাহরণ দেই। 1948 সালে সেম বাংলাদেশের মতন ভারতের পেটের ভিতরে থাকা হায়দ্রাবাদের গায়েও খুব বেশি চর্বি জমে গিয়েছিল। সেই সময় হায়দ্রাবাদের নিজাম উসমান আলী এবং তার রাজাকার বাহিনীর প্রধান কাশিম রিজভির নির্দেশে হায়দ্রাবাদকে হিন্দু শূন্য করার জন্য নির্বিচারে নিরীহ হিন্দুদের উপর রাজাকার বাহিনী দ্বারা অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল। এই নির্যাতন থেকে হিন্দু নারী ও শিশুরাও রেহাই পায়নি। তৎকালীন ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদের নিজামকে এ বিষয়ে সাবধান করা হলেও তারা ভারতের কথায় কর্ণপাত করেনি। উল্টা নিজাম উসমান আলী ও কাশিম রিজভি ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র এনে ভারতে হামলা করার পরিকল্পনা করতে। এমন অবস্থায় ভারত সরকার হায়দ্রাবাদের উপর মিলিটারি অ্যাকশন নিতে বাধ্য হয়। 13 সেপ্টেম্বর 1948 সালে ইন্ডিয়ান আর্মি হায়দ্রাবাদ জয়ে অপারেশন পোলো লঞ্চ করে। মেজর জেনারেল জেএন চৌধুরী এবং মেজর জেনারেল অজিত রুদ্রের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী চতুর্দিক দিয়ে হায়দ্রাবাদের ভিতরে প্রবেশ করতে শুরু করে। এই অপারেশনে ভারতের মাত্র 36,000 সেনার বিপরীতে ছিল হায়দ্রাবাদের 2 লক্ষ রাজাকার বাহিনী এবং 24,000 স্টেট ফোর্স। কিন্তু 36,000 ভারতীয় সেনার বীরত্বের সামনে প্রায় 2.5 লক্ষ রাজাকার বাহিনী 5 দিনও টিকতে পারেনি, যার ফলস্বরূপ বর্তমানে হায়দ্রাবাদ ভারতের একটি অঙ্গরাজ্যের রাজধানী। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভেবে রেখেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক যতই তলানিতে পৌঁছাক না কেন যুদ্ধ কখনোই হবে না, কারণ গত 3-4 মাস ধরে লাগাতার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। ক্রমাগত ভারতের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও ভারত চুপ করে বসে আছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি নির্যাতিত বাংলাদেশি হিন্দুরা জীবন বাঁচাতে সীমান্তে এসেও নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। বন্ধুরা, ভারতের চুপ করে বসে থাকা নিয়ে মন খারাপের কিছুই নেই। এটাও চাণক্য নীতির একটা অংশ। হায়দ্রাবাদ, কাশ্মীর এবং সিকিমের সময়েও ভারত এই নীতি গ্রহণ করেছিল। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে 1971 সালে চোখের সামনে হিন্দু নির্যাতন হতে দেখেও ভারত দীর্ঘ 8 মাস চুপচাপ বসেছিল। আসলে বন্ধুরা, প্রতিবেশী দেশের এসব অশিক্ষিতদের শিক্ষা দেওয়ার জন্য ভারত যে কত বড় ফাঁদ পেতে রেখেছে তা এইসব মূর্খদের মাথায় ঢুকবে না। এছাড়া ভারত বড় কোনো সামরিক অ্যাকশনে যাওয়ার আগে মূলত 3টি বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রথমটি হলো শত্রুর এলাকায় প্রবেশের জন্য নিখুঁত নীল নকশা তৈরি করা। দ্বিতীয়টি হলো যুদ্ধের সময় সাপ্লাই চেইন যেন কোনোভাবে ব্রেক না হয় সে বিষয়ে আগে থেকে সতর্ক থাকা। আর তৃতীয়টি হলো শত্রু দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করা, এরপর সুযোগ বুঝেই শত্রুর উপর হামলা করা। আর বাংলাদেশের ক্ষেত্রে এই সুযোগটি এনে দিবে সে দেশের কট্টরপন্থী মূল্যরা, মানে ভারতের তৈরি ফাঁদে এই অশিক্ষিতরা নিজে থেকেই পা দিবে। আসলে বাংলাদেশি কট্টরপন্থীদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে হিন্দু শূন্য করে আশেপাশের ভারতীয় ভূখণ্ড দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরি করা। তাই এই কট্টরপন্থীরা ইউনুসকে চাপ দিয়ে 700-ও বেশি ভারত বিরোধী জঙ্গিকে মুক্ত করে দিয়েছে। আর এই জঙ্গিরাই বর্তমানে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে। এই জঙ্গিদের মূল উদ্দেশ্য হিন্দুদের এত পরিমাণে নির্যাতন করো যাতে করে এই হিন্দুরা জীবন বাঁচাতে দল বেঁধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়।
আর ঠিক তখনই এই জঙ্গিরাও হিন্দু সেজে ভারতে প্রবেশ করে নাশকতা চালাবে। ভারত সরকারও এই অস্বীকৃত কট্টরপন্থীদের পরিকল্পনা আগে থেকেই জানে, তাই সমস্ত বর্ডারে আগে থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভারত কিভাবে 7 সিস্টার সহ বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করবে। তো দেখো ভাই, ভারত সরকারের কাছে এখানে এক ঢিলে দুটি পাখি মারার মতন অপশন রয়েছে। প্রথমত ভারত স্পেশাল ফোর্স দ্বারা বাংলাদেশের ভিতরে আস্তানা গেড়ে বসে থাকা এসব জঙ্গি ক্যাম্পগুলোতে ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক করবে, যার জবাবে কট্টরপন্থীরা নিজে থেকেই বাংলাদেশে বসবাসরত হিন্দু এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এমন অবস্থায় বাংলাদেশের হিন্দুরা জীবন বাঁচাতে দলে দলে ভারতীয় সীমান্ত পার করার চেষ্টা করবে। আর ঠিক তখন ভারত শরণার্থী সংকট, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সংখ্যালঘু হিন্দুদের জানমাল রক্ষা সহ একাধিক কারণ দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক মহলও ভারতকে বাধা দিতে পারবে না। এমন অবস্থায় কোন দেশ কার পক্ষে থাকবে? তো দেখো ভাই, পৃথিবীতে হাতে গোনা কয়েকটি শক্তিশালী দেশ ছাড়া অন্যান্য দেশের স্টেটমেন্টের অত একটা গুরুত্ব নেই। এছাড়া দুনিয়া সবসময় শক্তিশালীর পক্ষেই থাকে। বর্তমানে ভারতের আন্তর্জাতিক গুরুত্বের সামনে বাংলাদেশ নগণ্য। বিশ্ব রাজনীতিতে ভারতের বড় ভূমিকা রয়েছে। তবে পাকিস্তান এবং তুর্কি এই দুটো দেশ বাংলাদেশের পক্ষে থাকবে, কিন্তু সামরিক এবং আর্থিক কোনোভাবেই এরা বাংলাদেশকে সাহায্য করতে পারবে না, কারণ এদের নিজেদের আর্থিক অবস্থায় শোচনীয়। তবে বাংলাদেশের হয়ে এরা জাতিসংঘে অবশ্যই চিল্লাচিল্লি করবে। এমনকি তুর্কির নিউট্রাল থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, কারণ তুর্কি ব্রিক্সের সদস্য হতে চায়। এক্ষেত্রে অবশ্যই ভারতের সমর্থন প্রয়োজন। এখন যদি আমেরিকার কথা বলেন, তাহলে আগামী 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসছে। আর ট্রাম্প কোন দেশের পক্ষে থাকবে তা আপনারা ভালো করেই জানেন। আর আমেরিকা যে পথে হাঁটবে, ইউরোপ সহ তার মিত্র দেশগুলো সেই পথেই হাঁটবে। এছাড়া বর্তমানে বাংলাদেশের যে ছবি সমস্ত বিশ্ব মিডিয়াতে ছড়িয়েছে, তাতে করে কোনো দেশ এদের পাশে থাকবে না। বাকি রইল চীন, রাশিয়া। তো রাশিয়া কোনোদিনই ভারতের বিপক্ষে যাবে না। আর চীনের সাথে বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্ক কেমন তা আপনারা ভালো করেই জানেন। তো বন্ধুরা, এই যুদ্ধের ফলাফল কি হবে? তো দেখো, বাংলাদেশি গান্ডুমার্কা ইউটিউবারদের মতে ভারতের নাকি বাংলাদেশে হামলা চালানোর মতো সামর্থ্যই নেই। বাংলাদেশ দখল করতে হলে নাকি ভারতের 5 লক্ষ সেনার প্রয়োজন পড়বে। আর ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে নাকি চীন, পাকিস্তান তাদের হয়ে যুদ্ধ করবে। অথচ পাকিস্তান বর্তমানে ভিখারি, তারা নিজেরাই লড়াই করে মরে যাচ্ছে। যে কোনো সময় পাকিস্তান ভেঙে কয়েকটি নতুন রাষ্ট্রের জন্ম হতে পারে। পাকিস্তানের যদি এত অকাত থাকতো, তাহলে তারা অনেক আগেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। পরমাণু বোমা ধয়ে জল খাচ্ছে কেন? বাকি রইল চীন। তো চীন আগামী 10 বছর কোন রকম যুদ্ধে জড়াতে চাইবে না। আর বাংলাদেশের হয়ে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, এটা অতিরঞ্জিত গল্প। আমেরিকা এ পর্যন্ত বহু চেষ্টা করেছে চীন ভারত নয়তো চীন তাইওয়ানের মধ্যে যুদ্ধ লাগাতে, যাতে করে চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। তারপরেও ধরে নিলাম চীন পাকিস্তান জাহাজ ভর্তি করে বাংলাদেশের জন্য অস্ত্র পাঠাবে। এমন অবস্থায় ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের জলসীমায় নেভাল ব্লকেজ দিবে। তখন বাংলাদেশ না থাকবে ঘরকা আর না থাকবে ঘাটকা। এরপর শুরু হবে বাংলাদেশের কুটাই। বাংলাদেশের 2-4টা ড্রোন আর 20টা মিসাইল ইউনিট কোনো কাজে আসবে না। ভারত বিমান হামলা চালিয়ে যুদ্ধের আগেই এগুলোকে ধ্বংস করে দিবে। আর ভারতীয় বিমান হামলা ঠেকানোর মতন কোনো সামর্থ্যই বাংলাদেশের নেই। যখন হাজার হাজার প্যারাট্রুপার বাংলাদেশে অবতরণ করবে এবং বিশাল ট্যাঙ্ক রেজিমেন্ট সহ 6.5 ফুট উচ্চতার ভারতীয় সেনারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে, তখন এসব ছাত্র জনতা আর ফেসবুকের বাতেলা কোনো কাজেই আসবে না। এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল হবে বাংলাদেশের পরাজয়। তখন বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর উত্তর দক্ষিণে থাকা রংপুর এবং রাজশাহী ডিভিশনকে বাংলাদেশ থেকে পৃথক করে সে দেশের নির্যাতিত হিন্দুদের জন্য আলাদা নতুন একটি রাষ্ট্র নির্মাণ করা হবে। সেই রাষ্ট্রের বিদেশ নীতি এবং প্রতিরক্ষা থাকবে ভারতের হাতে। এরপর সেই অঞ্চলের মানুষ যদি ভারতের অংশ হতে চায়, তাহলে গণভোট হবে। ফলাফল যদি ভারতের পক্ষে থাকে, তাহলে বাংলাদেশের এই অংশটিকে ভারতে বিলয় করা হবে। আর এমনটা হলে ভারতের চিকেন নেক পরিণত হবে চিকেন লেগ পিসে। আর সে দেশের নির্যাতিত হিন্দুরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর এই যুদ্ধ অবশ্যই হবে। ভারতের নর্দার্ন কমান্ড এমনি এই অঞ্চলে 2 লক্ষ সেনা মোতায়েন করেনি। সবকিছুই সময়ের অপেক্ষা মাত্র।